ওকে, তো আমাদের আজকে যেটা হচ্ছে লোড ক্যালকুলেশন। তো ডিজাইন ইঞ্জিনিয়ারদের যেটা করতে হয় হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লোড ফ্রম পাওয়ার আউটলেট, আমরা তো এগুলো বসানোর পর ফার্স্টে তো আমরা লোড বসালাম, ইন্ডিভিজুয়াল লোড গুলো পাওয়ার আউটলেট থেকে টেনে টেনে। এরপর হচ্ছে আমরা কেবলের সাইজ নির্ধারণ করলাম। তারপর সার্কিট ব্রেকারের জন্য হচ্ছে মানে প্রোটেক্টিভ যে ধরনের কেবল লাগবে সেটা আমরা দেখলাম। আর ওই ধরনের লোডের জন্য কি ধরনের সার্কিট ব্রেকার আমরা ইউজ করব সেটা হচ্ছে লোডের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এগুলো লোড টোড সব বসানোর পর আমাদের যেটা করতে হবে, একটা ফ্ল্যাট বা এরিয়ার টোটাল লোডটাকে ক্যালকুলেট করতে হবে। সো ফ্ল্যাট বা এরিয়ার টোটাল লোড ক্যালকুলেট করার পর নেক্সট স্টেপ হচ্ছে যে ওই বিল্ডিং এর কমন সার্ভিস এরিয়া যেগুলো থাকে, বেসমেন্ট, গ্রাউন্ড, স্টেয়ার, রুফ, তারপর ওয়াটার পাম্প, লিফট, এগুলোরও মানে এগুলোকে কমন সার্ভিস এরিয়ার আন্ডারে ধরা হচ্ছে, এগুলোরও লোড ক্যালকুলেট করতে হবে। আর আমাদের যেমন বাসার যে লোড গুলো ইউজ করছি সেই লোডের যে ইলেকট্রিসিটি বিল আসছে আমরা জানি একটা মিটারের সাথে কানেক্টেড আছে প্রতিটা ফ্ল্যাটের সাথে। তো সেই লোডের ইলেকট্রিসিটি বিল তো মিটারে আসছেই। এগুলোর জন্য যে লোড ইউজ হয় এগুলোর ইলেকট্রিসিটি বিলও কিন্তু একটা অ্যাপার্টমেন্টের সব ফ্ল্যাটই হচ্ছে সবাই ভাগ করে দেয়, যেটা সার্ভিস চার্জ বলে আমরা দিয়ে থাকি। তো এছাড়াও ডিজাইন ইঞ্জিনিয়ারদের যেটা করতে হবে যে ইমার্জেন্সি পাওয়ার লোড কিসে কিসে আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং সে অনুযায়ী হচ্ছে ইমার্জেন্সি জেনারেটর যেটা আছে সেটার সাইজটা নির্ণয় করব। তো এটা বড় করে দেখি একটু, তাহলে বুঝতে ইজিয়ার হবে। আচ্ছা, তো এখানে আপনাদের যেটা পড়ার জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বিল্ডিং যেটা হচ্ছে 6 স্টোরেড অ্যাপার্টমেন্ট। সো এটা অ্যাসাইনমেন্টের সাথে কিন্তু মিল আছে। ওটা ছিল 6 স্টোরেড অ্যাপার্টমেন্ট, এটাও 6 স্টোরেড অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এই বিল্ডিং এরও নিচে গ্রাউন্ড ফ্লোর আছে। আর এখানে যে লোড লিস্টিং করা হয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের স্টেয়ারের মানে সিঁড়ি ঘরের আর ছাদের রুফের। তো তিনটা এই কমন স্পেসের লোড গুলো দেখানো আছে। তো এখানে যা যা লোড লিস্ট হচ্ছে সবই হচ্ছে কমন সার্ভিস এরিয়ার লোড টোটাল। তো এখানে আমরা দেখি তাহলে কি কি আছে। লোডের এখানে এভাবে জিনিসগুলো দেওয়া থাকছে যে লোড ডেসক্রিপশন, কোয়ান্টিটির ফার্স্ট এডটা বোঝাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কয়টা আছে, স্টেয়ারে আর কয়টা আছে, রুফ কয়টা আছে। তো এখানে যা আছে সবগুলা যোগ করে যা আছে তা হচ্ছে টোটাল নাম্বার অফ লোডস। প্রতিটা লোডের ওয়াট কত সেটা দেওয়া আছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে টোটাল লোডটা আমরা পাচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা যখন হাই লোড লো লোড দিয়ে সাজাবেন, এরপর এই পার্টটা করার সময় এরকম কমন সার্ভিস এরিয়ার জন্য আলাদা ছক করবেন। ম্যাম এখানে 4 ফিটটা কি? আচ্ছা, আমি এখানে সবই এক্সপ্লেন করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। আমি আগে ওভারঅল বলছি। তো কমন সার্ভিস এরিয়ার জন্য আলাদা ছক করবেন, দেন হচ্ছে প্রতিটা ফ্ল্যাটের জন্য আলাদা ছক করে আমরা টোটাল ক্যালকুলেশনে যাব। তো এখানে ফার্স্টে যে লোডটা দেখছি এটা হচ্ছে টিউব ডাবল। এখানে হচ্ছে 2 পিস করে আছে। এক লাইট গুলোর লেন্থ হচ্ছে 4 ফিট এবং প্রতিটা লাইটের জন্য লাগছে হচ্ছে 40 ওয়াট করে। তো এখানে 2 পিস আছে, এক একটার জন্য লাগছে 40 ওয়াট করে, ঠিক আছে। এছাড়া দেখা যায় যে টিউবের ব্যালাস্ট এসবের জন্য হচ্ছে আরো এক্সট্রা 10 ওয়াট খরচ হয়। তো এই জন্য এক একটা টিউবে আলটিমেটলি দেখা যায় যে 50 ওয়াট খরচ হয়। আর যেহেতু 2 পিস আছে এই জন্য দেখা যায় যে 50 টু যা 100 ওয়াট টোটাল এক একটা টিউব ডাবলের জন্য স্পেন্ড হচ্ছে। এজন্য হচ্ছে ওয়াট পার লোড আছে 100। তো এই টিউব ডাবলটা গ্রাউন্ড ফ্লোরে 4টা আছে, স্টেয়ারে আছে একটিও নেই, আর রুফেও একটিও নেই। তো টোটাল নাম্বার অফ লোড হবে হচ্ছে 4। তো 100টা হচ্ছে যেহেতু এক একটা লোডের জন্য, 4টা লোডের জন্য, তাহলে হচ্ছে টোটাল 400 ওয়াট। এটা হচ্ছে এই টিউব ডাবলের জন্য। দেন হচ্ছে এটা নর্মাল টিউব লাইট, এখানে একটা পিস করে লাইট আছে, এটাও লেন্থ 4 ফিট। এইগুলো হচ্ছে এক একটা 40 ওয়াট করে। আর যে ব্যালাস্টের জন্য সব মিলে বললাম যে 50 ওয়াট হবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে 6টা, স্টেয়ারে 10টা, রুফে আবার 4টা। তো এখানে সবগুলো যোগ করে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ লোড হবে হচ্ছে 20টা। প্রতিটা হচ্ছে 50 করে, যেহেতু এখানে এক পিস দেখে এখানে 50 আমরা লিখছি, এখানে 2 পিস ছিল দেখে 100 ছিল।
50 হবে, 50 × 20 গুণ করলে আমরা পাচ্ছি 1000 টোটাল লোড। এরপর হচ্ছে মিরর লাইট। আচ্ছা, এখানে হচ্ছে দেওয়া আছে এটা মিরর লাইট একটু ছোট হয় সাইজে, 2 ফিট 20 ওয়াট করে। আচ্ছা, এটা এক পিস হবে, কারণ এখানে তাহলে এটার জন্য ব্যালাস্টে স্পেন্ড হচ্ছে 5 ওয়াটের মতো, সো এক একটার জন্য 25 ওয়াট। সো 25 ওয়াটটাই এখানে পার লোডে দেওয়া আছে, সো এখানে 1 পিস হলে ঠিক থাকবে ক্যালকুলেশনটা। এটা শুধু রুফে একটা আছে, এখানে একই আছে, 125 গুণ করলে আমাদের 25ই থাকবে। এরপর এনার্জি লাইট কি দিয়ে দেখানো হয়েছে। এনার্জি লাইট অনেকগুলো রয়েছে, আর এনার্জি লাইট অনেক ধরনের রেটিং হতে পারে। স্পেসিফিক্যালি এখানে যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে 50 ওয়াটের। এটা গ্রাউন্ড ফ্লোরে আছে 14টা, স্টেয়ারে 12টা, রুফে 10টা, টোটাল 34টা পাচ্ছি, গুণ করে পাচ্ছি 1700। গেট লাইট তো নর্মালি গ্রাউন্ড ফ্লোরে থাকার কথা এন্ট্রান্সে, সো সেটা আছে 2টা মাত্র, আর বাকিগুলো স্পেসে নেই। এগুলো 100 করে এক একটা লোড, তো 200 পাচ্ছি টোটাল। সিকিউরিটি লাইট গ্রাউন্ডে নেই, স্টেয়ারে নেই, রুফে আছে 3টা, এক একটা 100 করে, টোটাল 300। সিলিং লাইট যেটা থাকে সেটা গ্রাউন্ডে 5টা, স্টেয়ারে 20টা, রুফে আবার 3টা। আচ্ছা, আপনাদের কিন্তু এটা খেয়াল রাখবো, আমাদের স্টেয়ার মানে এই ডিজাইনটা কিন্তু মানে আপনারা কিন্তু লেআউটে ডিটেলস দেখাতে পারছেন না, সো যখন ক্যালকুলেশন করবেন তো এটাকে হুবহু কপি করে করার দরকার নেই। কমন স্পেস এরিয়ার ক্যালকুলেশনের জন্য কিছুটা হচ্ছে নিজের কমন সেন্স ইউজ করেও ইউজ করব, যে আমরা কয়টা লাইট সিঁড়িতে দিতে যাচ্ছি। যদি প্রতিটা সিঁড়িতে এতগুলো লাইট হয়, তাহলে 6 তলা বিল্ডিং এ টোটাল কয়টা সিঁড়িতে কয়টা লাইট থাকবে। আর নট নেসেসারি এখানে যতগুলো লোড দেওয়া আছে ঠিক ততগুলো লোডই আপনার কমন সার্ভিস এরিয়াতে সবসময় থাকতে হবে, এগুলো সব মাস্ট না, ঠিক আছে? ম্যাম এখানে যেমন স্টেয়ারে সিলিং লাইটও দিছে, টিউব হ্যাঁ, লাইটও দিছে, আমরা যে কোনো একটা দিতে এটাই পারবো বলছি, না? আপনারা যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। নট নেসেসারি দুটাই দিতে হবে আপনাদের, বাট আলটিমেটলি ক্যালকুলেশনটা ঠিক থাকলেই হবে। বোঝা যাচ্ছে? আপনার লাইট এখানে অনেক ধরনেরই দেওয়া আছে, তো আপনাদের আলটিমেটলি ক্যালকুলেশনটা ঠিক থাকলেই হবে। বাট ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে এটা হচ্ছে আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, যাতে এটা আপনাদের একটা রেফারেন্স হিসেবে এটা ইউজ করতে পারবেন। আর এছাড়াও এটা দেখে তো অ্যাসাইনমেন্টও করবেনই, আবার ফাইনাল এক্সামেও এখান থেকে কোশ্চেন থাকতে পারে ম্যাথ। তো এক্সিবিট লাইটটা হচ্ছে আবার গ্রাউন্ড ফ্লোরে 2টা আছে, স্টেয়ারে নেই, আবার রুফে 2টা আছে, তো টোটাল 4টা, 100 করে হচ্ছে 400 ওয়াট। এটা গেল সব হচ্ছে লাইট সবকিছু। ফ্যান কি কি আছে? ফ্যান, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান, এক্সস্ট ফ্যান, 3 ধরনের ফ্যান ইউজ করেছে। ম্যাডাম তো নট, হ্যাঁ কিছু ম্যাডাম বলছেন কেউ? জি ম্যাডাম, এক্সিবিট লাইট কোনটা ম্যাডাম? এক্সিবিট লাইট কোনটা ছিল, যে এক্সিবিশনের পারপাসে দেখা যায় যে উপরে আহ এটা আপনাদেরকে ইয়েতে দেখানো হয়নি, মানে ইয়ে ক্ষেত্রে যেটা হচ্ছে লেজেন্ড শিটে ছিল, সেখানে কি ছিল এটা সিম্বলটা? ছিল না মেবি ম্যাডাম। আচ্ছা, এক্সিবিট লাইট হচ্ছে উপরে আপনাদের কোনো কিছু যখন ভিতরের স্পেসে আমার যেটা দেখানো থাকে, যে এক্সিবিশনের জন্য স্পটলাইট থাকে না উপরের দিকে, উপর জি থেকে ম্যাডাম। যে সুন্দর ডেকোরেশনের জন্য, বা কোনো কিছু মনে করেন আপনি কোনো এক্সিবিশন করছেন, কোনো একটা লাইট, কোনো একটা আর্ট গ্যালারি ধরেন, কোনো ছবির উপরে যে একটা লাইট থাকে না, শুধু জাস্ট ফর ওই ছবিটাকে বোঝানোর জন্য, তো ওই লাইট গুলোকে হচ্ছে এক্সিবিট লাইট বলা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে স্পট লাইটের মতোই, যে মুভ করা যায়, যে মানে বাস্তবে আপনারা, আমি আপনাদের ছবিটা দেখাই তাহলে হয়তো বুঝবেন। ম্যাডাম এটা কি ওই যে লঞ্চের যে বড় স্পট লাইট ওরকম টাইপের? এটা আচ্ছা, একটু ছবি দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, দাঁড়ান। এটা আসলে অনেক ধরনের শেপেরই হতে পারে। আমি পুরো স্ক্রিনই শেয়ার করছি তাহলে হয়তো, হুম, দেখতে পাচ্ছেন? তো
দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ম্যাডাম। হ্যাঁ, তো অনেক ধরনের শেপেই হয়ে থাকে, বাট হচ্ছে যখন দেখা যাচ্ছে যে যেমন এরকম শেপও হতে পারে যে মুভেবল, এক্ষেত্রে দেখা যায় যে, বা কোনো একটা কিছুর উপর এক্সিবিট করতে যে লাইট ইউজ হচ্ছে এরকম হতে পারে, বা এখন কত স্পেসিফিকেশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যে ভিতরে কতগুলো লাইট থাকছে। ভিতরে অনেকগুলো লাইটও থাকতে পারে ছোট ছোট। তো আমাদের এখানে আমরা যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে 100 ওয়াট করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আবার অনেক, মানে এটা নরমালি সিঁড়িতে লাগছে না, গ্রাউন্ড ফ্লোরের দিকে অনেক লাইট আমরা সিকিউরিটি পারপাসে রেখে থাকি। রুফেও আমরা হচ্ছে অনেক লাইট সিকিউরিটি পারপাসে রাখা হয়ে থাকে। সিঁড়ি ঘরে নরমালি এত লাইট রাখে না। তো এটাই হচ্ছে এখানে ইউজ হয়েছে। তো আপনাদের নট নেসেসারি সব ধরনের লাইট ইউজ করতে হবে এই 3টা কমন স্পেসে। তারপর নরমালি কিন্তু আসলে ফ্যানও গ্রাউন্ড ফ্লোর, স্টেয়ার বা রুফে সব জায়গায় থাকে না, মাত্র গ্রাউন্ড ফ্লোরে থাকতে পারে আসলে। স্টেয়ারে বা রুফে কয়টা বাসায় বা ফ্যান পাওয়া যায়, সব জায়গায় দেখাও যায় না। তো এখানে তাও সিলিং ফ্যান, ওয়াল ফ্যান, এক্সস্ট ফ্যান 3 ধরনের ফ্যানই ইউজ করেছে। সিলিং ফ্যান রুফে একটা দিয়েছে। তো হতে পারে যে ছাদে ঢোকার আগে দিয়ে আবার ছোট রুম থাকে, তো ওখানেও হচ্ছে ফ্যান থাকার ব্যবস্থা হতে পারে। 75 ওয়াট করে এক একটা ফ্যান। তো 75 ওয়াটই যেহেতু একটা আছে। ওয়াল ফ্যান আছে হচ্ছে টোটাল 7টা। স্টেয়ারে তো নেই, গ্রাউন্ড ফ্লোরে আছে একটা, রুফে আছে একটা। স্টেয়ারে তো বোঝা যাচ্ছে যে সিঁড়িতে কখনো ফ্যান থাকে না, প্রতিটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে গ্রাউন্ড ফ্লোরে আছে আর রুফে আছে। আর এক্সস্ট ফ্যান আছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2টা, 25 ওয়াট করে, 50 ওয়াট। তো এক্ষেত্রে হচ্ছে এই রেটিং গুলো আপনাদের যে বিভিন্ন লোডের রেটিং লিস্ট কিন্তু আগের লেকচার 3 তে প্রবাবলি আপনাদের পিডিএফ ফাইলে ছিল। তো ওখান থেকেও দেখতে, আচ্ছা এখানে লেকচার 8 লেখা, এটা হচ্ছে লেকচার 8 হবে না, ঠিক আছে? তো এটা লেকচার নাম্বার কত সেটাকে ইগনোর করব, সেটা সমস্যা নেই। তো এর ছিল হচ্ছে ফ্যান আইটেম। এরপর পাওয়ার আউটলেটও থাকে। তো পাওয়ার আউটলেট এখানে যা যা আছে যে 3 পিনের পিট, আমাদের 5টাই পাওয়ার আউটলেট পড়েছিলাম, পি কিউ আর এস ডি। পি ছিল হচ্ছে 3 পিন সকেট, 5 অ্যাম্পিয়ারের, 240 ভোল্ট, সিঙ্গেল ফেজ। এটা গ্রাউন্ড ফ্লোরে 2টা আছে আর রুফে 2টা আছে, টোটাল 4টা, এক একটা 300 ওয়াট করে, 1200 ওয়াট। তো সবগুলো যোগ করলে আলটিমেটলি আমরা পাচ্ছি 8500 ওয়াট, বা যেটাকে আমরা বলতে পারছি 8.5 কিলোওয়াট। সো এভাবে হচ্ছে আমরা কমন স্পেস এরিয়ার লাইট আর ফ্যান, মানে কমন লোড গুলো ক্যালকুলেট করে ফেললাম, লাইট, ফ্যান আর পাওয়ার আউটলেট পাচ্ছি 8.5 কিলোওয়াট। এটা জাস্ট মনে রাখবো, পরে একটু পরে টোটাল লোড ক্যালকুলেশনে এটা ইউজ হবে। নেক্সট, এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট ফ্যান। ইমার্জেন্সি লাইট ফ্যান ফ্ল্যাট A1 দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেই ফ্ল্যাট আমরা দেখেছিলাম লেকচার 4 and 5-এ, প্রতিটা ফ্লোরে কিন্তু 2 ইউনিট ছিল, 2টা করে ফ্ল্যাট ছিল পাশাপাশি। তো একটা ফ্ল্যাটের ডেসক্রিপশন দেওয়া আছে, যেহেতু 6 তলা বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোর, বাকি 5টা তলায় হচ্ছে প্রতিটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট, টোটাল 10টা ফ্ল্যাট হবে। তো আপনি একটা ফ্ল্যাটের লোড গুলো লিস্ট করবেন, আর বাকি মানে এই ক্ষেত্রে 10টা ফ্ল্যাটের জন্য এরপর 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটা ফ্ল্যাটে যা হবে সেটা দিয়ে 5 দিয়ে মাল্টিপ্লাই হবে, যেহেতু বলা হয়েছে প্রতিটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট। আচ্ছা, এই যে কথাগুলো বলে দিচ্ছি এটা যাতে মানে এগেইন অ্যাসাইনমেন্ট করতে গেলে ভুলটা না হয়। তো ইমার্জেন্সি লাইট ফ্যান যে ফ্ল্যাট A1 এর জন্য ক্যালকুলেট করা হয়েছে, সেখানে কি কি আছে? কলিং বেল, আমরা হচ্ছে নরমালি কলিং বেল, একটা কলিং বেল, একটা টিউব লাইট, 3টে এনার্জি লাইট আর 2টা সিলিং ফ্যানে হচ্ছে ইমার্জেন্সি কানেকশনটা দেওয়া হয়েছে। তো এটাও আপনারা হচ্ছে কয়টা লোডের ক্ষেত্রে দিবেন সেটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করছে। তো প্রতিটা লোডের কত ওয়াট দেওয়া আছে জাস্ট মাল্টিপ্লাই করে আমরা টোটাল ওয়াট লোডটা পাচ্ছি। আলটিমেটলি সবগুলো যোগ করে হচ্ছে 375 ওয়াট বা 0.375 কিলোওয়াট। সো ইমার্জেন্সি পারপাসের জন্য এক একটা ফ্ল্যাটে আমাদের 0.375 কিলোওয়াট করে ম্যাম পাওয়ার লাগছে। এনার্জি লাইট, সিলিং ফ্যান এগুলো ইমার্জেন্সি লাইটে গেল, এগুলো তো নর্মাল পাওয়ার থাকার কথা না? এগুলো নর্মাল পাওয়ারেও থাকবে। এগুলোতে ইমার্জেন্সি বলতে বোঝানো হচ্ছে ঠিক পার্টিকুলারলি এই লোডগুলোর সাথে ইমার্জেন্সি কানেকশন আছে। আপনাদেরকে আমি এই কনসেপ্টটা এখনো হয়তো আপনারা বুঝতে পারছেন না বা বোঝাতে পারিনি এখনো, যে একটা লোড
সাপোজ একটা ফ্যান আছে, ওই ফ্যানটা নর্মাল পাওয়ারেও চলবে, ইমার্জেন্সি পাওয়ারেও চলবে। তো আমরা যখন এখানে লিস্ট করছি তখন নর্মাল পাওয়ার ইমার্জেন্সি কানেকশনটা হচ্ছে এখানেই লিস্ট করছি। আমি এখানে আপনার ওভারঅল ক্যালকুলেশনটা দেখাই। এখানে হচ্ছে ইমার্জেন্সি কানেকশন যেসব যেসব লোডে এসেছে সেসব লোডে কিন্তু নর্মাল পাওয়ারও থাকবে, সেটা ক্যালকুলেশনটা। আচ্ছা, এখানে হচ্ছে ইমার্জেন্সি লোড যা যা আছে সেটার ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে। এরপর হচ্ছে নর্মাল লোড আরো যা যা আছে সেগুলোর ক্যালকুলেশন দেখানো হয়েছে। তো এগুলো কি তাহলে কি এখানে নাই? এগুলো এখানে ইনক্লুড করা হয়েছে এই ক্যালকুলেশনের পরের দিকে। সেটা কিভাবে? তার মানে যখন আপনি ইমার্জেন্সিতে লোডটাকে ইনক্লুড করছেন ক্যালকুলেশনে, তখন আর নর্মাল লিস্টিং এ এটাকে আমরা দেখাবো না, বাট টোটাল যখন নর্মাল পাওয়ার ক্যালকুলেশন করব, নর্মাল পাওয়ার ক্যালকুলেশন করতে তাহলে ইমার্জেন্সি পারপাসে যে লোড থাকবে, নর্মাল পারপাসে যে লোড থাকবে, দুটার জন্যই হচ্ছে নর্মাল পাওয়ার সাপ্লাই দিবে। তো সবকিছুই হচ্ছে এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে। লাইট ফ্যান নর্মাল পাওয়ারের জন্য যা আসে বা লাইট ফ্যান ইমার্জেন্সি পাওয়ারের জন্য যা আসে সবই ধরে দেন টোটাল নর্মাল পাওয়ারটাকে ক্যালকুলেট করা হয়েছে। ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনের সময় এরকম আমরা ইমার্জেন্সিটা আর শুধু নর্মালটা আলাদা আলাদা ছক করে নিব। বোঝা যাচ্ছে জিনিসটা? যে কোশ্চেন করেছিলেন বুঝতে পেরেছেন আপনি? আপনি আপনাদের সিস্টেমে যেই লোডগুলোতে যা শুধু ইমার্জেন্সি কানেকশন দিবেন সেগুলোতে নর্মাল পাওয়ারও যাবে সাপ্লাই, বাট ছকের মধ্যে হচ্ছে ইমার্জেন্সিটা আমরা আলাদা করে দেখাবো। এটা এখানে এগেন রিপিট করব না, তাহলে ডাবল হয়ে যাবে লোডটা। ম্যাম আমরা যখন ওয়্যার টানার যে ইয়েটা করি, তো ওইখানে তো ম্যাম আমরা একটা ওয়্যার দিয়ে টানতেছি, হ্যাঁ, ইমার্জেন্সি ফ্যান হোক আর নর্মাল লোড থেকে হোক, তাহলে এটা আমি ডিফাইন করি কিভাবে যে এটা আমার ইমার্জেন্সিতে যাচ্ছে, ইমার্জেন্সি থেকে আসতেছে? আচ্ছা, এখন যদি আমি সাপোজ এটা আপনার হচ্ছে একটা সুইচ, এখানে হচ্ছে আপনার লাইভ কানেকশন, এখানে নিউট্রাল কানেকশন আছে, মেইন পাওয়ার সাপ্লাই থেকে আসছে। এখানে যদি আমি জেনারেটরেরও আরেকটা লাইভ কানেকশন আর নিউট্রাল কানেকশনে এদিকে তারটা গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধরলাম মেইন পাওয়ার গ্রিড থেকে আসছে, মেইন পাওয়ার সাপ্লাই থেকে, এটা হচ্ছে আমাদের জেনারেটর থেকে আসছে। এখন এখান থেকে হচ্ছে সুইচ থেকে হচ্ছে আপনার ফ্যানে গেল। কোনো কারণে যদি আপনার এই পাওয়ারটা ফেল করে, তো নর্মালি কি হবে দেখা যাবে যে সে একটা সাইড থেকে সেই মানে এখান থেকে সেই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছে, আমাদের যে মেইন পাওয়ার সাপ্লাই থেকে যে পাওয়ার সাপ্লাইটা থাকছে এটা ধারাতে নর্মালি অফ থাকে। সো কোনো কারণে যদি এটা অফ হয়ে যায়, তখন আমরা দেখা যায় ব্যাকআপ জেনারেটরটা অন করে দিই, তখন এদিক থেকে যে একই C1 দিয়ে কি সাপ্লাইটা যাচ্ছে না? জি ম্যাম। C1 সেম দিয়ে যে সাপ্লাই যাচ্ছে, জাস্ট হচ্ছে আমার সুইচের সাথে দুই ধরনের, দেখবেন যে যখন আপনাদের ঘরে যদি আপনারা আইপিএস বা এসব ইনস্টল করতে যাচ্ছেন তখন জাস্ট হচ্ছে ভিতরে আলাদা কানেকশনটা টেনে নেওয়া হয়। তো জাস্ট সুইচের মধ্যে আপনাদের একই সুইচ দিয়েই দুইটা লোড মানে দুই ধরনের পারপাসে ইউজ হবে। একটা সাপ্লাই ব্যাঘাত হলে আরেকটা সাপ্লাই তখন ওটাকে মানে স্মুথলি লোডটাকে চালাতে হেল্প করবে। তো আপনারা যখন এই জন্য যে এদিকে ইমার্জেন্সি লোডে যা দেখাচ্ছি তা কিন্তু যে নর্মাল লোডে চলবে না এমন কিছু না, এই লোডগুলো নর্মাল অবস্থায়ও সাপ্লাই দেওয়া হবে। বাট আমরা যদি এখন এই ইমার্জেন্সি পারপাসে যেগুলো ইউজ হচ্ছে এগেইন ওদেরকে নর্মালের আন্ডারেও লিস্ট করি, তাহলে আমি যখন টোটালটা ক্যালকুলেশন করব সেটা কি ডাবল হয়ে যাবে না? কারণ যখন আলটিমেটলি এটাতে ইচ ফ্ল্যাট ক্যালকুলেট করা হয়েছে, এরপর 10টা ফ্ল্যাটের জন্য বা আপনাদের ক্ষেত্রে তো অ্যাসাইনমেন্টে 5টা ফ্ল্যাট থাকে, 5টা ফ্ল্যাটের জন্য আপনারা টোটাল যখন গুণ দিবেন তখন আপনারা একটা ফ্ল্যাটের জন্য তো সাপ্লাই আলাদা করে আসবে না, তো তখন দেখা যায় যে প্রতিটা ফ্ল্যাটের নর্মাল পাওয়ার, প্রতিটা ফ্ল্যাটের ইমার্জেন্সি পাওয়ার, তারপর কমন স্পেস এরিয়া যা যা আছে, লিফট, ওয়াটার পাম্প সব কিছুকে যোগ করেই আমরা টোটাল কতটুকু পাওয়ার প্রয়োজন ওই অ্যাপার্টমেন্টের জন্য সেটা নির্ধারণ করে থাকি। সেটা কিন্তু আমাদের নর্মাল পাওয়ারের আন্ডারে পড়ছে। আর যখন ইমার্জেন্সি পাওয়ারের ক্যালকুলেশনটা হচ্ছে তখন শুধু জাস্ট এই ইমার্জেন্সি পারপাসে যে লোডটুকু ইউজ হচ্ছিল
সেটা আমরা ধরবো, এবং সেখানে হচ্ছে ওই লোড গুলোকে 10 দিয়ে গুণ করে 10টা ফ্ল্যাটের জন্য সেভাবে ক্যালকুলেট করা হচ্ছে। সাথে সাথে শুধু এগুলো ছাড়াও ইমার্জেন্সি আমরা কানেকশন নরমালি কমন সার্ভিস এরিয়া ফর সিকিউরিটি পারপাস আমরা ওসব জায়গাতেও ইমার্জেন্সি পাওয়ার কিন্তু দিয়ে রাখি, যে গ্রাউন্ড ফ্লোর, স্টেয়ার, রুফে। কারণ আমরা চাই না যে লোডশেডিং হলে পুরো বিল্ডিংটাই অন্ধকার হয়ে যাক। অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু ফ্ল্যাটেও ইমার্জেন্সি পাওয়ার দেওয়া হয় না, জাস্ট শুধু কমন সার্ভিস এরিয়াতে দেওয়া হয়। কারণ তাহলে এগুলো ম্যাম উপরেও যে আমরা ইমার্জেন্সি পাওয়ার ফর 10 ফ্ল্যাটস করলাম, বুঝিনি আপনাদের কথা। ম্যাম উপরে নরমাল পাওয়ার ক্যালকুলেশনের সময় আপনি বলছিলেন না সবগুলো আমরা এখানে নিয়ে নিছি ইমার্জেন্সি সহ, হ্যাঁ হ্যাঁ, এখানে সব নিয়ে তাহলে নিয়েছি। আবার নিচে আচ্ছা, এটা আলাদা আবার ক্যালকুলেট, এখানে টোটালটা পুরো ক্যালকুলেট করা হয়েছে কেন? সেটা ক্যালকুলেট করা হয়েছে যে আমার ট্রান্সফরমারটা যেটা ইউজ হবে পার্টিকুলার সেই অ্যাপার্টমেন্টে সাপ্লাই দেওয়ার জন্য, এখানে একটা জাস্ট সাবস্টেশনে নরমালি কি থাকে, ট্রান্সফরমার, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট এসব থাকে। তো ট্রান্সফরমার যেটা ইউজ হচ্ছে সেটা কত রেটিং এর হতে হবে সেটা নির্ধারণ করার জন্য হচ্ছে আমার টোটাল নরমাল পাওয়ারটা ক্যালকুলেট করা লাগছে। এই টোটাল নরমাল পাওয়ারটা সাপ্লাই আসছে মানে মেইন পাওয়ার গ্রিড থেকে ট্রান্সফরমার হয়ে আপনাদের প্রতিটা লোডে। এছাড়া এটা নিয়ে পরে কথায় আসছি, ইমার্জেন্সি পাওয়ারের সাপ্লাইটা কোথা থেকে আসবে, সেটা আসবে হচ্ছে ব্যাকআপ জেনারেটর থেকে। এটা কিন্তু আপনাদের এই ট্রান্সফরমার হয়ে আসছে না, সেটা ব্যাকআপ জেনারেটর থেকে আসছে। তো ব্যাকআপ থেকে আপনি কি কি মানে ওই জেনারেটরের রেটিংটা কত হবে, আপনি বাজারে তো অনেক ধরনের রেটিং এর জেনারেটর পাওয়া যায়, তো আপনি কত রেটিং এর জেনারেটর ইউজ করবেন সেটা বুঝার জন্যই ইমার্জেন্সি পাওয়ার কি কি আছে সেগুলোকে আলাদা ক্যালকুলেট করে নেওয়া হলো। দেখা যাচ্ছে যে 27.25 পাওয়া যাচ্ছে। তো এটার থেকে কিভাবে মানে এটা থেকে আপনাদের ব্যাকআপ জেনারেটরের রেটিংটা কত হবে সেটা ক্যালকুলেট করে নেওয়া হয়েছে। তো এজন্য হচ্ছে যে এক্সট্রা আলাদাভাবে ইমার্জেন্সি পাওয়ারটা সব একসাথে ক্যালকুলেট করা হচ্ছে জেনারেটরের রেটিং নির্ধারণের জন্য। তো নরমাল পাওয়ার সবগুলো একসাথে ক্যালকুলেট করা হচ্ছে আমরা ট্রান্সফরমারের রেটিং নির্ধারণের জন্য। সেখান থেকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের রেটিংও এখান থেকে আমরা বের করে থাকি। আর শুধু ইমার্জেন্সি পাওয়ারের লিস্টিং করা হচ্ছে পরে জেনারেটর রেটিং নির্ধারণের জন্য। সো আমরা যদি এখান থেকে বাকিগুলো দেখে শেষ করি, যে একটা ফ্ল্যাটের ইমার্জেন্সি লোড ওরা এই কয়টাকে চিহ্নিত করেছে, কোনটা কতটুকু কোয়ান্টিটিতে আছে বলা আছে, আর প্রতিটা লোডের ওয়াটেজ কত এটাও বলা আছে। সেখান থেকে টোটাল লোড এক একটা ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে ইমার্জেন্সি পারপাসে 0.375 কিলোওয়াট। আর প্রতিটা ফ্ল্যাটে নর্মাল লোড গুলো যা যা আছে নর্মাল পাওয়ারের জন্য, এখানে লাইট, টিউবলাইট, মিরর লাইট দেওয়া আছে, শ্যান্ডেলিয়ার, সিলিং লাইট দেওয়া আছে, ফ্যান আইটেম আর পাওয়ার আউটলেট, এগুলো হচ্ছে বিভিন্ন কোয়ান্টিটিতে দেওয়া আছে। তো আপনি আপনার ফ্ল্যাটে যে কয়টা ইউজ করবেন সেই কোয়ান্টিটি গুলো এখানে মেনশন করে দিবেন। প্রতিটা লোডের জন্য কত ওয়াট সেটা দেওয়া আছে, এবং এটার সাথে এটা মাল্টিপ্লাই করে হচ্ছে আমরা টোটাল লোড পাচ্ছি। তো এই ক্যালকুলেশনটা বা লিস্টিংটা খুবই সোজা, এটা তেমন কোনো কিছু নেই, জাস্ট শুধু এরপর যোগ করার পর টোটাল লোড যোগ করে পাচ্ছি 19,600। তো আমাদের হাতে আছে হচ্ছে আমরা কমন সার্ভিস এরিয়াতে পেয়েছি 8,500 কিলো মানে ওয়াট বা 8.5 কিলোওয়াট। কমন সার্ভিস ইমার্জেন্সি পারপাসে এক একটা ফ্ল্যাটে লাগছে 0.375 কিলোওয়াট, আর নর্মাল পাওয়ার সাপ্লাই এক একটা ফ্ল্যাটে লাগছে 9.6 কিলোওয়াট। আর এটা থেকে আমরা কিভাবে জেনারেটরের ট্রান্সফরমার রিডিং বের করব, কিভাবে বের করব, আপনারা হচ্ছে লাইট ফ্যান ফর নর্মাল পাওয়ার 10টা ফ্ল্যাটের জন্য কি হবে, ওই 19.6 কে 10 দিয়ে গুণ, সো টোটাল 196 কিলোওয়াট। এরপর ইমার্জেন্সি পাওয়ারের জন্য কত ছিল, 0.375 কিলোওয়াট করে 10টা ফ্ল্যাটের জন্য হচ্ছে টোটাল 3.75 কিলোওয়াট। এরপর লাইট ফ্যান এগুলো তো আর গুণ দেওয়া লাগবে না, কারণ এটা পুরো বিল্ডিং এর জন্য একবারে ক্যালকুলেশন ছিল। তো সেটা হচ্ছে লাইট ফ্যান গ্রাউন্ড ফ্লোর, স্টেয়ার আর রুফের জন্য কমন সার্ভিস এরিয়াতে টোটাল খরচ হচ্ছে 8.5 কিলোওয়াট। লিফট আর ওয়াটার পাম্প এগুলো কোনো জায়গায় লিস্ট করা হয়নি, এগুলো হচ্ছে নর্মাল পাওয়ারের মধ্যেও পড়বে, যে এগুলোর সাপ্লাই কিন্তু নর্মাল পাওয়ার থেকেও আমরা দিব, ইমার্জেন্সি থেকেও দিব। তো লিফট আর ওয়াটার পাম্প, লিফটে হচ্ছে দেখা যাচ্ছে যে 10 কিলোওয়াট আর ওয়াটার পাম্পে 5 কিলোওয়াট খরচ হচ্ছে। সবগুলো যোগ করে টোটাল আমরা পাচ্ছি 223.25 কিলোওয়াট।
এটা হচ্ছে নর্মাল পাওয়ারের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন পর্যন্ত বুঝতে কারো কোনো কনফিউশন আছে? জাস্ট শুধু আপনারা মানে লিস্ট করে জাস্ট যোগ করব। এতটুকুই বুঝেছেন আপনারা যে টোটাল ওই বিল্ডিং এর জন্য মানে এখনো এগুলোর কথা আপাতত মাথায় থেকে ফেলে রাখি, মাথায় রেখে যা শুধু হচ্ছে টোটাল ওই বিল্ডিং এর জন্য আমাদের 223.25 কিলোওয়াট মানে পাওয়ার সাপ্লাই লাগবে সবগুলো লোডকে যদি আমরা অন রাখতে চাই। এটাই তো এই ওয়াটেজটা বুঝাচ্ছে, তাই না? এখন ক্যালকুলেশনের সময় যখন আমরা ট্রান্সফরমারের রেটিংটা বের নিব, তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি কোড অনুযায়ী এখানে হচ্ছে রেটিং গুলো ধরা হয়েছে। সেটা কিভাবে? যখন মানে নর্মালি কিন্তু একটা ফ্ল্যাটের বা একটা অ্যাপার্টমেন্টের সব লোড কখনোই একসাথে অন থাকবে না। আপনি ধরেন এখন তো ডিফারেন্ট টাইম, আমরা ঘরে থাকি অলমোস্ট অল দ্য টাইম, নর্মালি কি হয় যে আপনি ঘরে অলমোস্ট অল দ্য টাইম থাকলেও কিন্তু প্রতিটা লোড ছেড়ে রাখবেন না। দেখা যাচ্ছে যে আপনি যখন যে রুমে থাকছেন সেই রুমে লাইট ফ্যান ছেড়ে আছেন, বা শীতকালে হয়তো আপনারা ফ্যানটা অফ করে রেখেছেন, গ্রীষ্মকালে ফ্যানটা ছেড়ে রেখেছেন। আবার আপনারা যখন ডাইনিং স্পেস এরিয়াটা ইউজ করছেন না, ওখানকার লাইট গুলো আমরা অফ রেখেছি, বা আপনারা এক্সট্রা আরো অনেক পাওয়ার সকেট আছে, ওগুলোর সকেটও কিন্তু আমরা হয়তো ওয়াশিং মেশিন বা ফ্রিজ তো সারাক্ষণই চলে, ধরেন ওয়াশিং মেশিন বা ওভেন, ওগুলো আমরা সারাক্ষণ কিন্তু অন রাখছি না, পার্টিকুলার সময়ের জন্য অন করছি। এছাড়াও লিফট আপনার হয়তো দিনে অনেকবার ইউজ হয়, রাতের বেলাও এত তো ইউজ হয় না। আবার অফিস নর্মাল পারপাজে যখন আমরা দিনের বেলা আপনারা স্কুল কলেজে বা অফিসে কেউ যায়, তখন দেখা যায় দিনের বেলার ঘরের এত লোড ইউজ হয় না, বা সেই সময় আবার লিফট অনেক ইউজ হয়। রাতের বেলা আবার দেখা যাচ্ছে যে আপনি বাসা আসার পর আপনি সব ধরনের লোড ইউজ করছেন, বা সেক্ষেত্রে লিফট ইউজ হচ্ছে না। তো এরকম দেখা যাচ্ছে যে মানে এটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমরা কখনোই সমস্ত লোড একসাথে অপারেট করছি না। এই জন্য ট্রান্সফরমার রেটিংটা হচ্ছে 100% লোড অন থাকবে এটা ধরে ক্যালকুলেট করা হয়নি। ধরেছে যে ট্রান্সফরমার মানে এট আ টাইম ম্যাক্সিমাম 70% লোড অন থাকতে পারে। সো টোটাল পাওয়ারের 70% করলে যেটা আসে সেটা হচ্ছে 156.275 কিলোওয়াট। 70% আমরা কেন নিয়েছি সেটা কি বোঝা যাচ্ছে? 70%টা আমরা নিচ্ছি যে এই কারণে যে এট আ টাইম অল অফ দ্য লোড কখনোই হচ্ছে অন থাকবে না। তো বিল্ডিং কোড অনুযায়ী ধরা হচ্ছে যে 70% লোড ম্যাক্সিমাম অন থাকবে, এই জন্য 70% আমরা এই টোটাল লোডেরটা বের করে নিয়েছি এবং পাচ্ছি সেটা 156.275 কিলোওয়াট। আর ট্রান্সফরমারের রেটিং আমরা জানি আমরা কিলোওয়াটে করি না, কেভিএ তে করি। এটা আপনারা হচ্ছে 2-1 এ শিখেছিলেন, আপনাদের ট্রান্সফরমার ইন্ডাকশন মোটর দুটাই ছিল মেশিন 1 এ, সেখানে একটা কোশ্চেনই ছিল যে ট্রান্সফরমার কেন কেভিএ তে রেটিং করা হয়। তো এই জন্য আমরা এটাকে কিলোওয়াট থেকে পরে কেভিএ তে কনভার্ট করেছি। আমরা জানি কিলোওয়াট থেকে কেভিএ তে কনভার্ট করতে গেলে জাস্ট পাওয়ার ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হয়। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে নরমালি আমাদের সিস্টেমের জন্য 0.8 ধরা হয়। সো 0.8 দিয়ে এর জন্য ডিভাইড হয়েছে, পাওয়া যাচ্ছে 195.34 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। তো এই রেটিং এর এই ভগ্নাংশ আকারে এরকম ফ্র্যাকশনাল রেটিং এর ট্রান্সফরমার তো আমরা পাবো না। সো এর কাছাকাছি, মানে এর থেকে কম নিব না অবশ্যই, এর থেকে বেশি নিব। একটা রেটিং 200 কেভিএ ট্রান্সফরমার আমরা চুজ করব ফর দিস অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে আমরা ট্রান্সফরমার রেটিংটা কিভাবে চুজ করলাম সেটা বোঝানো হলো। এটাকে বুঝেছেন সবাই? ট্রান্সফরমারের রেটিংটা আমরা কিভাবে চুজ করলাম সেটা কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, এরপর আসি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট নিয়ে। সো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের মধ্যে আসলে থাকে কি, দেখা যায় যে ক্যাপাসিটর ব্যাংক থাকে। তো নরমালি পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি, যে ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্সের কোসাইনকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলে থাকি। তো এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কখন আসে, কি ধরনের লোডের ক্ষেত্রে? ক্যাপাসিটিভ অর ইন্ডাকটিভ লোড। তো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্টটা ভোল্টেজকে লিড করে, আর ইন্ডাকটিভ লোডে কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করে। সো সিস্টেমে যত বেশি ইন্ডাকটিভ বা যত বেশি ক্যাপাসিটিভ লোড থাকবে ততই দেখা যাবে তত বেশি ল্যাগ বা লিড হবে। তো আমরা চাই হচ্ছে
পাওয়ার ফ্যাক্টরটা অ্যাজ ক্লোজ টু ইউনিটি অ্যাজ পসিবল। নর্মালি ক্লোজ টু ইউনিটি কখন হবে, যদি হচ্ছে রেজিস্টিভ টাইপ লোড হয়। এটা যদি আমাদের ভোল্টেজের জন্য হয়, তো এদিকে হচ্ছে কারেন্ট যদি ডিনোট করি তাহলে বোঝা যাচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। তো দেখা যায় যে আমাদের সিস্টেমে মোস্ট অফ দ্য লোডই কিন্তু ইন্ডাকটিভ ইন নেচার। ক্যাপাসিটিভ লোডও থাকে খুবই কম, বাট ম্যাক্সিমাম লোড হচ্ছে ইন্ডাকটিভ নেচারে। তো সিস্টেমে যদি এত বেশি লোড ইন্ডাকটিভ হয় তখন কি হবে যে পাওয়ারটার মধ্যে মানে খুব বেশি ল্যাগিং হয়ে যাবে। আর খুব বেশি আমরা কিন্তু খুব বেশি ল্যাগিংও চাই না, খুব বেশি লিডিংও চাই না। খুব বেশি ল্যাগিং বা খুব বেশি লিডিং হলে কি হবে, কস থিটার ভ্যালুটা, এই কস থিটার ভ্যালুটা হচ্ছে কমে যাবে। কারণ আমরা কি জানি, থিটার ভ্যালু বাড়লে, মানে থিটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, থিটার ভ্যালু বাড়লে কস থিটা কমে। সো কস থিটাটা পাওয়ার ফ্যাক্টর, সো কস থিটার ভ্যালু কমে যাবে। আর কস থিটার ভ্যালু কমলে যে টোটাল পাওয়ার, ওই লোডটা যে টোটাল পাওয়ার নিচ্ছে যতটুকু, মানে তার দেখা যাবে সে তখন কারেন্টের কনসে আরো বেশি কারেন্ট টানবে। কারণ দেখা যাচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়ার কারণে সেই লোডকে অপারেট করতে যে পরিমাণ পাওয়ার প্রয়োজন হতো সেই পরিমাণ পাওয়ারও লাগছে না, আরো বেশি কারেন্ট সে কনজিউম করবে দেখা যাবে তখন সিস্টেম থেকে। তো এই জন্য কিন্তু আমরা এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা ইউজ করে থাকি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটাতে কি থাকে তাহলে, ক্যাপাসিটিভ এলিমেন্ট থাকে। সো ক্যাপাসিটিভ এলিমেন্ট থাকলে যেটা হয় যে সিস্টেমে সেটা লিডিং কারেন্ট টানবে, তো আলটিমেটলি যে কারেন্টটা আমরা পাবো সেটা হবে হচ্ছে এর দুটো টোটালের সামেশন, যেটা কিনা আমরা সামান্তরিক আঁকলে পাবো কিছুটা ইউনিটির কাছাকাছি, অ্যাকচুয়ালি ইউনিটির কাছাকাছি না, কিছুটা কাছাকাছি। তো এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা আসলে দেখা যাচ্ছে যে প্রতিটা অ্যাপার্টমেন্টের নিচে যে সাবস্টেশন বসানোর ব্যবস্থা থাকে, বা যেমন ট্রান্সফরমারের সাথে এটা বসানো থাকে, এখানেও থাকতে পারে, অথবা আপনাদের বাসার কানেকশনটা যেখান থেকে সাপ্লাই হোক না কেন, যে ডেস্কো যেখান থেকে আসুক না কেন, ওখান থেকে যে সাপ্লাইটা আসছে ওখানেই হচ্ছে সাবস্টেশনে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা অলরেডি আছে। সো যদি আপনি আপনার বাসার নিচে না দেখে থাকেন, দ্যাট মিনস হচ্ছে ওখান থেকে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের থ্রু হয়ে আপনার বাসায় কানেকশনটা আসছে। এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা বসানোর জন্য কিন্তু এই নর্মাল টোটাল পাওয়ারটাকে আমার কনসিডার করতে হবে। সো এই আমরা তো দেখেছি যে ধরে নিয়ে এটা বিল্ডিং কোড অনুযায়ী দেখেছি যে টোটাল পাওয়ারের 70% অন ধরে ট্রান্সফরমারের রেটিং রাখছে 200 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এই ট্রান্সফরমারের রেটিং এর উপরে আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা কত রেটিং এর হবে সেটা দেখব। তো ধরা হচ্ছে যে 60% লোড হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার। তো সমস্ত লোড তো আর ইন্ডাকটিভ থাকে না। সো কোড অনুযায়ী ধরা হচ্ছে যে 60% লোড হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার। এজন্য 200 কে 60 দিয়ে পার্সেন্ট দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে এবং সেখানে পাওয়া হচ্ছে 120 কিলোভোল্ট রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কেভিএআর। তো আমাদের যেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা আমরা ইউজ করব সেটা হচ্ছে 120 কেভিএআর সমান অথবা তার থেকে বেশি হবে। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট এখানে পরের আপনাদের নেক্সট ক্লাসেই দেখবেন যে একটা বিল্ডিং এর একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা জাস্ট একটা বক্সের মাধ্যমে ডিজাইন করা আছে। বাট এর পরেও আপনারা হচ্ছে যখন এখন তো আপনারা 3-1-এ 3-2-তেই পাওয়ার সিস্টেম 1 সাবজেক্টটা পড়বেন, তখন সেখানে পাওয়ার ফ্যাক্টর রিলেটেড আলাদা একটা চ্যাপ্টারই পড়বেন। সেখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান থাকবে না, বাট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য কি কি ইকুইপমেন্ট ইউজ হয় সেটা দেখব। একটা তো বললামই ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হতে পারে। আপনাদের হয়তো ভুলে গিয়েছেন, সিনক্রোনাস মোটর সম্পর্কে কি পড়েছিলেন, খেয়াল আছে? সিনক্রোনাস মোটর কবে পড়েছেন? লাস্ট সেমিস্টারেই না, নাকি ভুলে গিয়েছেন সবই? জি ম্যাম, লাস্ট সেমিস্টারে। লাস্ট সেমিস্টার।
তো সিনক্রোনাস মোটরে এরকম একটা কন্ডিশন ছিল না যে ওভার এক্সাইটেড অবস্থায় নো লোডে রান করলে সেটা কি অবস্থা হবে? মানে আপনারা জাস্ট শুধু পড়ে কোনো মতে জাস্ট শুধু এক্সামটা দিয়েছেন এই অবস্থায় মানে যেহেতু লাস্ট সেমিস্টার আরো আপনাদের ছিল অনলাইনে, তো জি ম্যাডাম। আপনাদের আমার মনে হয় ইন ডেপথে মেশিনগুলো অত ভালোভাবে পড়েননি, তাই না? ওভার এক্সাইটেড হলে সম্ভবত পাওয়ার ফ্যাক্টরটা 1 এর কাছাকাছি যায় একটা সার্টেন টাইম পর্যন্ত। না, ওভার এক্সাইটেড যখন ওভার এক্সাইটেড হতে পারে আন্ডার এক্সাইটেড আর ওভার এক্সাইটেড। ওভার এক্সাইটেড হলে যেটা হয়, ওভার এক্সাইটেড নো লোড একটা কন্ডিশন ছিল, কিন্তু ওই সময় দেখা যায় যে সেটা একটা ক্যাপাসিটিভ লোডের মতো বিহেভ করে, কারেন্ট তখন অলমোস্ট 90 ডিগ্রি লিড করে। তো ওইরকম সিনক্রোনাস জেনারেটর সিনক্রোনাস মোটর, তার মানে আমি সিনক্রোনাস মোটরকে যদি কোনোভাবে ওভার এক্সাইটেড নো লোডে রান করাতে পারি তখন সেটাকে বলা হয় সিনক্রোনাস কন্ডেন্সার। এবং সিনক্রোনাস কন্ডেন্সারকে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজে ইউজ করে থাকি, কারণ সে অবস্থায় সে একটা ক্যাপাসিটিভ লোডের মতো কাজ করে। তো দেখা যাচ্ছে যে নর্মালি ছোটখাটো ক্ষেত্রে বা কম রেটিং এর ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংক দিয়েই কাজ চলে, বাট অনেক বড় লোডের ক্ষেত্রে যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট লাগে তখন হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সারটা ইউজ করা হয়, কারণ সেটা ক্ষেত্রে আবার যেহেতু মোটর ইউজ হচ্ছে সেটার জন্য আলাদা আবার পাওয়ার ইউজ হবে। তো আমরা বড় ধরনের পারপাসে হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করি। তো এটা ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের জন্য আমাদের পিএফআই প্যানেলটা কত রেটিং এর হবে, 120 kVAR বাট গ্রেটার দেন দ্যাট। এরপর আসি হচ্ছে জেনারেটরের জন্য। জেনারেটরের জন্য আমরা কি কি দেখবো সেটা হচ্ছে, এই যে এখানে ইমার্জেন্সি পারপাসে যেই লাইট ছিল, লাইট ফ্যান ছিল একটা ফ্ল্যাটের জন্য, সেটাকে 10 দিয়ে গুণ দিব, 10টা ফ্ল্যাটের জন্য হলো 3.75 কিলোওয়াট। এরপর এই যে নর্মাল পাওয়ারের জন্য যা আসছে এগুলো কিন্তু এখন আর ক্যালকুলেশনে আসবে না, কারণ আমার নর্মাল জেনারেটর থেকে তো এগুলো তারা সাপ্লাই দিব না, জেনারেটরের এত হাই রেটিং তো আর ইউজ করা হয় না। তো আমরা তাহলে কোনগুলো নিব, এই যে লাইট কমন স্পেস এরিয়াতে যেগুলো ইউজ হচ্ছিল, লাইট ফ্যান আর পাওয়ার আউটলেট, টোটাল পাওয়া গেছিল 8,500 কিলোওয়াট। 8,500 কিলোওয়াট ইউজ করার ফলে মানে এখানে কি ক্যালকুলেশনে ধরবো, আর ধরবো হচ্ছে লিফট আর ওয়াটার পাম্প, কারণ এগুলো হচ্ছে খুবই ইমার্জেন্সি একটা বিল্ডিং এর প্রত্যেকটা মানুষের জন্যই। তো আমরা চাই না যে এগুলোর সাপ্লাইতে কোনো ব্যাঘাত হোক। তো এগুলো সবকিছু যোগ করার পর পাচ্ছি 27.25 কিলোওয়াট। তো এটা ইমার্জেন্সি টোটাল পাওয়ার লাগছে এতটুক। এখন এক্ষেত্রে কিন্তু আর 70% বা এসব কিছু ধরা হচ্ছে না, আর নর্মালি দেখা যায় যে ইমার্জেন্সি লোডশেডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ইমার্জেন্সি পারপাসে যা যা লোড হয় সবগুলো ইউজ করে থাকি। মানে পারলে আমরা আরো বেশি ইউজ করা পসিবল হলে সেটা করতাম। তো দেখা যায় যে অল্প কিছু লাইট ফ্যান থাকে তো কানেকশনে, তো আমরা দেখা যায় সবই ইউজ করে থাকি। তো এই জন্য হচ্ছে এই টোটাল পুরো লোডটাই কনসিডার করব জেনারেটরের রেটিং বের করার ক্ষেত্রে। আবার জেনারেটর রেটিংও কেভিএ তে দেওয়া থাকে, সো এই জন্য এই কিলোওয়াটটাকে 0.8 দিয়ে আমরা ডিভাইড করে কেভিএ তে কনভার্ট করে দেন হচ্ছে আমরা পাচ্ছিলাম 34.625 কেভিএ। সেরকম ফ্র্যাকশনাল রেটিং এর তো আর আপনারা জেনারেটর পাবেন না, সো এর থেকে কাছাকাছি বা এর থেকে একটু বড় রেটিং এর আমরা জেনারেটর সিলেক্ট করব। তো এখানে 35 কেভিএ জেনারেটর সিলেক্ট করেছে। তো এভাবে হচ্ছে আমার ট্রান্সফরমার, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান এবং জেনারেটর একটা অ্যাপার্টমেন্টের জন্য মানে কত রেটিং এর লাগবে সেটা বের করতে পারি। এবং এটা ছিল আপনাদের যে অ্যাসাইনমেন্টের 2A এর অ্যান্সার। তো এটা কি সবাই ক্লিয়ার এখানে? এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের এই ভিডিওটা আমি দিয়ে দিব, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ম্যাডাম অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা একটু দেখানো যাবে? আচ্ছা, অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা আমি আপনাদের দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আচ্ছা ম্যাডাম, তাহলে তো ম্যাডাম এক একজনের এক একটা অ্যানসার হবে না, অ্যানসার তো সেম হবে না তাহলে? আপনার অ্যান্সার তো এখানে সেম হবে, আমি কি একবারও বলেছি? আপনার এখানে লোড ক্যালকুলেশন কারোর সেম হবে না, আপনার এক একটা রেটিংও সেম হবে না, কিছুই সেম হবে না, কারণ
অবশ্যই আপনাদের এটা গ্রুপ ওয়ার্ক দিচ্ছি না, ইন্ডিভিজুয়ালি আপনি কিভাবে কয়টা লোড বসাবেন আর সেটা সেই লোডের কত ওয়াটেজ হবে আপনাদের হচ্ছে ওই ওয়াটেজের লিস্টিংটা আপনাদের দেওয়া ছিল লেকচার 3 তে প্রবাবলি। তো সবই হচ্ছে কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। তো এটা আশা করার কোনো কারণ নেই, যদি আমি দেখি যে আরেকজনের সাথে আপনার সবই মিলে গিয়েছে তো বোঝা যাবে যে তখন আপনি হয়তো ওনারটা কপি করেছেন, মানে ওনারটা কপি করেছেন এটাই হবে আসলে। তো এটা একই কখনোই হবে না, ক্যালকুলেশনটা এক একজনেরটা এক এক ধরনের হবে, ডিজাইনও কারো একই হবে না, ডিজাইনও এক একজনের হবে, মানে এক একজনের এক এক ধরনের হবে। বোঝা যাচ্ছে? তো আপনাদের হচ্ছে এতটুকু জি, শুধু বোঝা বাকি আছে, রিপ্রেজেন্টেশন as substation for the above 6-story structure building। সো সেটা কিভাবে আঁকবো সেটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। সো কোশ্চেনটা দিয়ে দিব, আপনারা হচ্ছে ফার্স্ট 2 পার্ট করা স্টার্ট করে দেন। সাবমিশন ডেডলাইন দেওয়া আছে, হাতে 2 সপ্তাহেরও বেশি সময় আছে, মার্চ মাসের 7 তারিখে। আচ্ছা।